অভিজাত হোটেল 101 নম্বর কক্ষে এক ভয়ানক খুন হয়। ব্যবসায়ী রফিক উদ্দিনকে ছুরির আঘাতে হত্যা করা হয়। সকালে পরিচারক যখন কক্ষ খুলে ভেতরে ঢুকে তখন রক্তে ভাসতে থাকা দেহ দেখে চিৎকার দিয়ে উঠে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে উঠে আসে দুজন ব্যক্তির নাম, রফিক সাহেবের স্ত্রী সালমা বেগম এবং তার ব্যবসায়িক অংশীদার কামাল। আদালতে মামলা শুরু হয়। সরকারি কৌঁসুলি দাবি করেন এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা। নিহত রফিকের স্ত্রী সালমা ও তার স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিশোধ নিতে তাকে হত্যা করেছে। রফিক সাহেবের ব্যক্তিগত সহকারী সাক্ষ্য দেন, তার কয়েকদিন ধরে খুব চাপে ছিলেন। তিনি বারবার বলেছিলেন জীবন তার হুমকির মুখে, যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে। কিন্তু অপরদিকে সালমার আইনজীবী বলেন এই কক্ষের বাইরে সিসিটিভিতে আরেকজন লোককে দেখা গেছে, যিনি খুনের রাতে সেখানে প্রবেশ করেছিলেন। কামাল সাহেবের উপস্থিতি কেন অপেক্ষা করা হবে? আদালত তখন উভয় পক্ষে আরও প্রমাণ উপস্থাপনার নির্দেশ দেন। ফরেনসিক রিপোর্টে দেখা যায় হত্যার অস্ত্রে শুধু সালমার ফিঙ্গারপ্রিন্ট নয়, আরো একজনের আঙ্গুলের ছাপও আছে। সন্দেহভাজন হয়ে উঠে তার ব্যবসায়িক অংশীদার কামাল। কামালের আইনজীবী বলেন আমি প্রমাণ করতে পারবো আমার মক্কেল খুনের রাতে অন্য জায়গায় ছিলেন। তার পক্ষে একজন ট্যাক্সি চালক সাক্ষী দিয়েছেন যে তিনি মধ্যরাতে তাকে শহরের অন্য প্রান্তরে নামিয়ে দেওয়া হয়েছিল। এদিকে এক নতুন তথ্য উঠে আসে। রফিক সাহেবের মোবাইলের শেষ কলটি এসেছিল এক অজ্ঞাত নাম্বার থেকে। সেই কল ট্যাগ করা হলে জানা যায় নাম্বারটি ছিল এক বেনামি ব্যক্তির নামে, যার সঙ্গে সালমার যোগাযোগ ছিল। বিচারক যখন মামলার রায় দিতে যাচ্ছিলেন তখন হঠাৎ এক নতুন সাক্ষী আদালতে হাজির হন। তিনি ছিলেন হোটেলের এক পরিচারক, যিনি আগে ভয় পেয়ে কিছু বলেননি। তিনি বলেন আমি সেই দিন একটা ছায়ামূর্তি দেখেছিলাম, কিন্তু আমি ভয় পেয়ে লুকিয়েছিলাম। এখন আমি নিশ্চিন্তে সেই ব্যক্তিকে চিহ্নিত করতে পারি। সেই ব্যক্তি হলেন রফিক সাহেবের অংশীদার কামাল সাহেব। কামাল সাহেব তখন দাঁড়িয়ে বললেন মহামান্য আদালত, আমি নির্দোষ। সালমার সঙ্গে আমার পুরনো শত্রুতা আছে, কিন্তু আমি রফিককে মারিনি। আর সালমাই তো স্বীকার করেছে ওর স্বামীকে ওই মেরেছে, রফিককে ছুরির আঘাত করেছে। সালমা তখন কাঁদতে কাঁদতে বলে আমি তাকে মারিনি, আমি শুধু প্রতিরোধ করতে চেয়েছিলাম যখন সে আমাকে আক্রমণ করেছিল। কেউ একজন আছে যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বিচারকের রায়। সব তথ্য বিচার করে আদালত ঘোষণা করেন এই হত্যা পরিকল্পিত ছিল, কিন্তু এটি সালমা করেননি। কামালের সাফাইয়ে প্রমাণিত হলে নতুন সন্দেহভাজন রয়েছে রফিকের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী মিজান। তদন্তকারীরা দেখতে পান রফিকের সঙ্গে তার বড় আর্থিক বিরোধ রয়েছে এবং তদন্ত আরো গভীর হলে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। হোটেলের সিসিটিভি ক্যামেরায় পেছনে থাকা একটি সংরক্ষিত ভিডিও যা আগে খুঁজে পাওয়া যায়নি। সেই ভিডিওতে দেখা যায় একজন মুখোশধারী ব্যক্তি রফিকের ঘরে ঢুকে তাকে ছুরি আঘাত করছে এবং মুখোশ খুললে দেখা যায় সে রফিকের ছোট ভাই আজিদ। পুলিশ আজিদকে গ্রেফতার করে। জেরা করার পর আজিদ কেঁদে ফেলে এবং আজিদ বলে ভাই আমাকে সব সময় অবহেলা করত, ব্যবসায় আমাকে অংশীদার করেননি। আমি চেয়েছিলাম ভাইয়ের সাথে ব্যবসা করব, কিন্তু না, সে আমাকে ঠকাইছে। আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, কিন্তু কোনো টাকা দেননি। যখন আমি তার কাছে টাকা চাইলাম তখন সে অস্বীকার করলো। আমি নাকি তার কাছে কোনো টাকা পাই না, বরং সে আমার কাছে উল্টো পায়। তাই আমি আমার ভাইকে মেরেছি। তার স্বীকারোক্তি আদালতে উপস্থাপন করা হয় এবং আদালত একমত হয় যে সালমা ও কামাল দুজনেই হত্যায় জড়িত ছিল না। বিচারকের রায়। বিচারক রায় দেন আজিদের স্বীকারোক্তি ও ভিডিও প্রমাণ অনুযায়ী সে এই হত্যার একমাত্র দোষী। তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। সালমা ও কামাল সাহেবকে মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হলো। আদালতের বাইরে সাংবাদিকরা ভিড় করে সালমা ধীরে ধীরে বলেন আমার জীবনের সবচেয়ে ভয়াবহ দিন ছিল এটি। আমি শুধু ন্যায় বিচার চেয়েছিলাম, আজ আমি পেলাম। কামাল তার দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তিনি বলেন সত্য কখনো চাপা থাকে না, শেষ পর্যন্ত সত্যিটাই জয় হয়। আজিদ মাথা নিচু করে চলে যায় পুলিশ হেফাজতে। আর আদালতের দরজার বাহিরে সূর্যের আলো নতুন দিনের বার্তা ঝলঝল
গড়ে ওঠে। আমাদের জীবনটা লোভ লালসায় পরিপূর্ণ, যা সব সময় আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই গল্পটাও তেমনি। আমরা যে যে অবস্থায় আছি, আমরা সেই অবস্থায় অনুযায়ী সবাই ভালো আছে। অন্যর সাথে দ্বন্দ্ব বাজিয়ে নিজের জীবনকে ধ্বংস করার কোনো মানে নেই। আমাদের সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যেমন রেখেছেন বুঝতে হবে এটা ভালোর জন্যই রেখেছেন। এই কাহিনীটি আমি সমাজের উপর ভিত্তি করে গল্পটি তুলে ধরলাম। অনেকেই সমাজে আছে যারা সালমা ও কামালের মতো দোষী না হয়েও সমাজ তাকে দোষী ভাবছে এবং দোষী বানাচ্ছে। তাই আমি বলবো, চোখে না দেখে কানে না শুনে কাউকে দোষারোপ করা এর থেকে জঘন্য কিছু আর হতে পারে না। আপনি যখন এই পরিস্থিতিতে পড়বেন তখন বুঝতে পারবেন এই পরিস্থিতি কতটা ভয়ানক। আরেকটা কথা বলতে হয়, আজিদের চরিত্র শুধু হিংসা, যা আমাদের সমাজে অহরহ দেখা যায়। ভেতরে এক আর বাহিরের দিকটা আরেক। আজ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।